আরে ও ভাইয়েরা, সবাই এখানে এসে শুয়ে পড়ো। এটা কোনো ব্যাংক ডাকাতি না। ওয়েট, শুরু থেকে বলি। একদিন আগে কি হয়েছিল? এই হচ্ছে ক্যালভিন, টেরা আর বাবলু হাটেলা। এরা দক্ষিণ আফ্রিকায় থাকে। এখানে বর্ণবৈষম্য অনেক বেশি চলে। এখানে ১৬ জুন একবার বড় ধরনের বিদ্রোহ হয়েছিল। এরা সেই বিদ্রোহেও অংশ নিয়েছিল, আর তাদের অনেক সাথী সেখানে মারা গিয়েছিল। তাদের নেতা এখন জেলে আছে। আর এখানে এখন ক্ষমতা সাদা চামড়ার মানুষের হাতে। আর এরা একদমই চায় না যে সাদা মানুষ তাদের ওপর রাজত্ব করুক। এদের পরিকল্পনা ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ভাঙচুর করা, তবে যেন কোনো মানুষের ক্ষতি না হয়। পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার পর তাদের পরবর্তী টার্গেট ছিল ফুয়েল ট্যাঙ্কগুলোকে নিশানা করা এবং বোমা দিয়ে উড়িয়ে দেওয়া। কারণ জ্বালানিই যদি না থাকে, তাহলে এখানকার সরকারকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আজ ২৫ জানুয়ারি ১৯৮০। তারা নিজেদের গাড়ি নিয়ে সিলভারটনে পৌঁছে যায়। সুযোগ পেলেই এখানে বোমা বসানোর পরিকল্পনা ছিল তাদের, তাই তারা শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা করছিল। ক্যালভিন দূরবীন দিয়ে চারপাশ নজর রাখছিল। সেই সময় গাড়ির ভেতরে ৪ জন লোক উপস্থিত ছিল। এদের সাথে একজন ড্রাইভারও ছিল। তাদের সন্দেহ হচ্ছিল আশেপাশে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। আর সত্যিই গড়বড় ছিল, কারণ এখানে পুলিশ আগে থেকেই উৎপেতে বসেছিল। পুলিশের কাছে আগেই খবর ছিল যে এখানে কি হতে যাচ্ছে। এরপর ক্যালভিন গাড়ি থেকে নেমে চারপাশটা একটু দেখে নিতে যায়। ঠিক তখনই একজন ইন্সপেক্টর কাছেই শুয়ে থাকা বিরজু বাউলাকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। আর তার ওয়াকিটকি শব্দ শুনেই এরা বুঝে যায় যে এখানে পুলিশ আছে। তখন তারা দ্রুত গাড়িতে উঠে বসে এবং সেখান থেকে পালিয়ে যায়। পুলিশের গাড়িগুলো তাদের পিছু নিতে শুরু করে। এই শহরের এমন কোনো গলি ছিল না যেখানে তারা গাড়ি দৌড়ায়নি। ক্যাপ্টেন জন তাদের টায়ারে গুলি করে। টায়ার পাংচার হয়ে যায় এবং গাড়ি ভারীভাবে চলতে থাকে। এরপর তারা কাছেই থাকা একটি বেসমেন্টে ঢুকে পড়ে, কিন্তু একজন পুলিশ তাদের দিকে গুলি চালায়। ড্রাইভার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটি দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, কারণ একটি গুলি সেই ড্রাইভারের গায়ে লেগেছিল। এরপর ক্যালভিন সেই পুলিশটিকে আক্রমণ করে অজ্ঞান করে দেয়। যে ড্রাইভারটি মারা গিয়েছিল সেই ছিল টেরার স্বামী। ক্যালভিন তাকে বলে, এটা শোক করার সময় নয়, আমাদের এখান থেকে বেরোতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। ঠিক তখনই তারা দেখে সেখানে হেলিকপ্টারও চলে এসেছে, তাই পুলিশ আসার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন জন সেখানে এসে ক্যালভিনের ইনহেলার খুঁজে পায়। তখনই সে নর্দমা বা গাটার থেকে কারোর চলার শব্দ শুনতে পায়, কারণ তারা তিনজনই তখন গাটারের ভেতর দিয়ে পালাচ্ছিল। পুলিশ সেখানেও তাদের পিছু নিতে শুরু করে, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ার আগেই তারা গাটার থেকে বেরিয়ে যায়। এরপর একজন পুলিশও সেই গাটার থেকে বেরিয়ে সিটি বাজিয়ে অন্য পুলিশদের তাদের পিছু নিতে বলে। তারা তিনজন প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। ক্যালভিনের শ্বাসকষ্টের সমস্যা ছিল, আর তার ইনহেলারটাও হারিয়ে গিয়েছিল। তখন টেরা তাদের কাভার দেয়, আর বাবলু হাটেলা ক্যালভিনকে ধরে সহায়তা করে নিয়ে পালাতে থাকে। এরপর তারা গলিপথ দিয়ে দৌড়াতে দৌড়াতে খোলা জায়গায় চলে আসে, কিন্তু চারদিকেই তখন পুলিশ ঘিরে ফেলেছিল। তাই তারা বাধ্য হয়ে কাছেই থাকা একটি ব্যাংকে ঢুকে পড়ে, কারণ পালানোর সব পথ তখন বন্ধ হয়ে গিয়েছিল। এখন ঠিক সেই দৃশ্যটাই আসে যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। প্রথমে ক্যালভিন দাঁড়িয়ে পুরো বিল্ডিংটো ভালো করে পর্যবেক্ষণ করে। সেখানে তাও রামফলও উপস্থিত ছিল। ব্যাংকের ভেতরের মানুষগুলো তখনও জানত না বাইরে কি হচ্ছে। এরপর তারা তিনজন মিলে পুরো ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা সবাইকে কাউন্টার থেকে বেরিয়ে আসতে বলে। ক্যালভিন বলে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এটা কোনো ব্যাংক ডাকাতি নয়। যে শান্ত থাকবে সেই নিরাপদে বাড়ি ফিরে যাবে। এরপর ক্যালভিন ব্যাংকের ভেতরের সব রুম এক এক করে চেক করতে থাকে। সেখানে তার সাথে ক্রিস্টিনা নামের এক ব্যাংক কর্মচারীর দেখা হয়। সে বলে, লকারে অনেক টাকা আছে, চাইলে সব নিয়ে যেতে পারো। কিন্তু ক্যালভিন বলে, বাইরে চলে আসো, এটা কোনো ব্যাংক ডাকাতি নয়। এখন তারা ব্যাংক তো দখলে নিয়েছে, কিন্তু এখান থেকে কিভাবে পালাবে সেটা কেউই জানত না। তখন টেরা বাবলু হাটেলাকে বলে, আমাদের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। এরপর তারা ব্যাংকের ভেতরের অন্য দরজাগুলোও বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ক্যালভিন দেখে ব্যাংকের ছাদে কয়েকজন পুলিশ ঘোরাফেরা করছে। তখন সে গুলি চালিয়ে তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। বাইরে থেকে ক্যাপ্টেন জন ঘোষণা করে, আমরা পুরো ব্যাংক চারদিক থেকে ঘিরে ফেলেছি, পালানোর কোনো রাস্তা নেই, তাই ভালো ভালোই আত্মসমর্পণ করে দাও। ভেতরে তখন তিনজনই একে অপরের উপর সন্দেহ করতে শুরু করে, কারণ তাদের মধ্যে কেউ পুলিশের সাথে মিলে যেতে পারে। এরপর ক্যাপ্টেন জন ব্যাংকের ভেতরে ফোন করে। সে বলে, আমি ক্যাপ্টেন জন বলছি, দক্ষিণ আফ্রিকা পুলিশ থেকে। আমরা অনেক দিন ধরেই তোমাদের ওপর নজর রাখছি। আমি শুধু তোমাকে বোঝাতে চাই, ভুল পথে যেও না। তুমি যে পথে হাঁটছ এতে তোমাদের নিজেদের দেশেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্যাটা আমরা দুজন মিলে শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারি। তখন ক্যালভিন বলে, আমি এখান থেকে নিরাপদে বেরোতে চাই, এমনভাবেই যাতে কারোর কোনো ক্ষতি না হয়।
আর সেটা তখনই সম্ভব যদি আপনারা আমার জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেন। সাথে একজন অনস্ত্র পাইলট থাকবে। আমরা কোথায় যাব সেটা আমি পথেই পাইলটকে বলবো, আর আমাদের সঙ্গে একজন আমেরিকানও থাকবে। তখন ক্যাপ্টেন জন তার সহকর্মীকে বলে, আমার জন্য একটি হেলিকপ্টার নিয়ে আসো, চলো ওদের বাইরে বের করে আনি। কিছুক্ষণ পর সেখানে একটি হেলিকপ্টার এসে পৌঁছে যায়। ব্যাংকের ভেতরে তখন বাবলু হাটেলা বেশ চিন্তিত ছিল। এখন কি হবে কেউই জানে না। ক্যালভিন তাকে সাহস দিয়ে বলে, চিন্তা করো না, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এরপর ক্যালভিন সব বন্দীদের কাছে দুঃখ প্রকাশ করে, কারণ তাদের কারণে সবাইকে অনেক অসুবিধার মুখোমুখি হতে হয়েছে। এখন তাদের দরকার ছিল একজন আমেরিকান, তাই ক্যালভিন একজন লোককে তাদের সাথে যেতে বলে। এরপর তারা ব্যাংক থেকে বেরিয়ে আসে। বাইরে তখন অজস্র পুলিশ মোতায়েন ছিল। তারা হেলিকপ্টারের কাছে গিয়ে পাইলটকে ভালো করে তল্লাশি করে। তারপর সবাই হেলিকপ্টারে উঠতে শুরু করে। পাইলট হেলিকপ্টার স্টার্ট করে। এরপর তারা বাবলু হাটেলাকেও উঠতে বলে। কিন্তু হঠাৎ করেই পাইলট তার বন্দুক বের করে ফেলে। সে ক্যালভিনকে গুলি করার চেষ্টা করে, আর যে বন্দী ছিল সেও পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত তারা তিনজন পরিস্থিতি সামলে নেয়। এরপর পাইলট আর সেই বন্দীকে নিয়ে তারা আবার ব্যাংকের ভেতরে ফিরে যায়। ক্যালভিন বলে, ক্যাপ্টেন, তুমি বড় ভুল করেছ, তুমি তোমার বিশ্বাসযোগ্যতাই হারিয়ে ফেলেছ। এরপর ব্যাংকের ভেতরে গিয়ে ক্যালভিন পাইলটকে ভালো করে পরীক্ষা করে। দেখা যায় সে কাপড়ের ভেতরে একটি মাইক্রোফোন লুকিয়ে রেখেছিল। তখন ক্যালভিন বলে, তুমি জানো না তোমরা আমাদের মতো কালো মানুষদের সাথে কী ধরনের আচরণ করো, এখানে বসো। এরপর টেরা তাকে ভেতরে নিয়ে যায়। পাইলট বলে, তোমরা বন্দুকের জোরে গুন্ডাগিরি দেখাচ্ছ। তখন টেরা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে আর জিজ্ঞেস করে, বল, তোমাদের কে খবর দিয়েছে? পাইলট বলে, আমি কিছুই জানি না, আমি শুধু একজন পাইলট। তখন ক্যালভিন টেরাকে শান্ত হতে বলে, তাই টেরা সেখান থেকে বাইরে চলে যায়। এরপর পাইলট আসল কথা বলতে শুরু করে। সে বলে, এই বন্দুক আমাকে তোমাকে মারার জন্য দেওয়া হয়নি, বরং তোমাকে হেলিকপ্টার থেকে নিচে নামিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। আর আমার গায়ে যে মাইক লাগানো ছিল তার কারণ ছিল, তুমি আমাকে যেখানে নামতে বলতে পুলিশ আগেই সেখানে পৌঁছে যেত। এখন তোমাদের সামনে মাত্র দুইটা পথ আছে, একটা জেলে যাওয়া আর আরেকটা কবরস্থানে। ঠিক তখনই সেখানে সেনাবাহিনীর এন্ট্রি হয়। ব্রিগেডিয়ার এসে ক্যাপ্টেনকে বলে, এখন থেকে এই পরিস্থিতি আমি সামলাব। কিন্তু ক্যাপ্টেন জন বলে, আমি বাধ্য নই যে আপনার সব আদেশ মেনে চলব। তখন ব্রিগেডিয়ার বলে, ন্যায়মন্ত্রীর মেয়ে ক্রিস্টিনা এই বন্দীদের মধ্যেই একজন, তাই এই অপারেশনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এরপর আশেপাশের সব বিল্ডিংয়ে স্নাইপার মোতায়েন করা হয়। ব্যাংকের ভেতরে একজন কৃষ্ণাঙ্গ আমেরিকানও ছিল। সে ক্যালভিনকে বলে, এই টাকা ভরা ব্যাগটা নিয়ে নাও, কিন্তু আমাকে যেতে দাও। ক্যালভিন বলে, আমার তোমার টাকার দরকার নেই। তখন সেই আমেরিকান বলে, টাকার দরকার তো সবারই হয়, মানুষ যেই হোক না কেন, টাকার প্রয়োজন সবারই আছে, এমনকি নেলসন ম্যান্ডেলারও টাকার দরকার। এরপর ক্যালভিন তার সঙ্গীদের বলে, ওরা আমাদের কোনোভাবেই এখান থেকে যেতে দেবে না, যে করেই হোক তারা আমাদের মেরে ফেলতে চায়। হতে পারে এটা আমাদের শেষ মিশন, আমাদের জীবনের হয়তো তেমন কোনো মূল্য নেই, তাহলে কেন আমরা নিজেদের জীবন দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করব না, যে লাখো মানুষের আশার প্রতীক। এরপর সে ক্যাপ্টেন জনের সাথে কথা বলে এবং তাকে ব্যাংকের দরজার কাছে আসতে বলে। জন তার বন্দুক নিচে রেখে দরজার কাছে আসে এবং জিজ্ঞেস করে, বল, কি চাই তোমাদের? তখন ক্যালভিন বলে, আমরা নেলসন ম্যান্ডেলার তৎক্ষণাৎ মুক্তি চাই, তার উপর থেকে সব অভিযোগ তুলে নিতে হবে, আর সেটা লিখিতভাবে দিতে হবে। তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার মধ্যে আদালতের মাধ্যমে ম্যান্ডেলাকে মুক্তি দিতে হবে, তারপর আমরা সবাই আত্মসমর্পণ করব। এটা ছিল খুবই বড় দাবি। এরপর ক্যালভিন তার সঙ্গীদের বলে, চলো ব্যাংক থেকে টাকা বের করি। তারপর সে লকারের দিকে যেতে শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেন তার সহকর্মীদের জানায়, ওরা নেলসন ম্যান্ডেলার মুক্তি চাইছে। এদিকে ব্যাংকের ভেতরে ক্যালভিন এক বন্দির সাহায্যে একটি ট্রলিতে টাকা ভরছিল, কিন্তু হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তাই বাবলু তাকে কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে বলে। ব্যাংকের ভেতরে একজন গর্ভবতী মহিলাও ছিল। তখন ক্রিস্টিনা টেরাকে বলে, আমাদের ওকে বাইরে যেতে দেওয়া উচিত, কিন্তু টেরা বলে, চুপ করে বসে থাকো, তোমাদের সবাইকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে, দয়া করে বসে থাকো। এরপর ক্যালভিন টাকা ভর্তি ট্রলি নিয়ে বাইরে আসে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। ক্যালভিন জিজ্ঞেস করে, আমি আশা করি তোমরা এতক্ষণে ম্যান্ডেলাকে ছেড়ে দিয়েছ। জন বলে, এ ধরনের কাজ করতে অনেক সময় লাগে। তখন ক্যালভিন ফোন কেটে দেয়। এরপর সে প্যান্ট্রি থেকে একটি দেশলাই আর কেরোসিন নিয়ে আসে। তারপর সেই কৃষ্ণাঙ্গ আমেরিকান লোকটিকে বলে, চলো আমার সঙ্গে। বাইরে গিয়ে তারা ট্রলিটা নিচে নামায়। জন তখন পুলিশদের গুলি না চালানোর নির্দেশ দেয়, কিন্তু ব্রিগেডিয়ার 3 জনকেই গুলি করার আদেশ দেয়। তবুও জন বলে, কেউ গুলি চালাবে না। এরপর জন এগিয়ে এসে জিজ্ঞেস করে, এটা কি নাটক চলছে?
তখন সেই ব্ল্যাক আমেরিকান বলে, আপনারা কেন এদের কথা মেনে নিচ্ছেন না? এরা দেশের সম্পদ নষ্ট করছে। তখন ক্যালভিন তাকে টাকায় আগুন লাগাতে বলে আর স্লোগান দিতে থাকে, ফ্রি নেলসন ম্যান্ডেলা। সেখানে বিভিন্ন পত্রিকা আর নিউজ চ্যানেলের সাংবাদিকরাও উপস্থিত ছিল। তারা ক্যালভিনের পুরো ঘটনাটা ভালোভাবে কাভার করছিল। এরপর ক্যালভিন জনকে বলে, তাড়াতাড়ি আমাদের নেতাকে মুক্তি দাও, নয়তো আমি ধীরে ধীরে এই ব্যাংকের সব টাকা পুড়িয়ে ফেলব। ক্যালভিনের এই কাজ দেখে তার নিজের সঙ্গীরাও খুব খুশি ছিল না। তখন বাবলু হাটেলা বলে, ক্যাপ্টেন জন কখনোই আমাদের কথা মানবে না। ঠিক তখনই পাইলট বলে, আমার অনেক রক্ত পড়ছে, আমাকে বাথরুমে যেতে হবে। এরপর বাবলু হাটেলা তাকে বাথরুমে নিয়ে যায়। এদিকে ক্রিস্টিনা আর র্যাচেল ক্যালভিনকে বোঝাতে আসে। তারা বলে, সরকার নেলসন ম্যান্ডেলাকে একজন সন্ত্রাসী মনে করে, তাই তারা কোনো অবস্থাতেই তাকে ছেড়ে দেবে না। তখন ক্যালভিন বলে, আমাকে বোঝানোর চেষ্টা করো না, গিয়ে বসো। বাথরুমে পাইলট বাবলু হাটেলাকে বলে, যখন তোমরা বন্দীদের ছেড়ে দিতে শুরু করবে তখন প্রথমে আমাকে ছেড়ে দিও। বাবলু জিজ্ঞেস করে, আমরা সেটা কেন করব? পাইলট বলে, কারণ তুমি নিশ্চয়ই চাইবে না যে আমি গিয়ে সবাইকে বলে দিই আসল খবরদাতা কে। এটা শুনে বাবলু হাটেলা ভয় পেয়ে যায়। রাগের মাথায় সে পাইলটের বুকে ছুরি মেরে তাকে মেরে ফেলে। তারপর সে নিজের মাথাতেও আঘাত করে। কিছুক্ষণ পর ক্যালভিন সেখানে এসে বাবলু হাটেলাকে জ্ঞান ফিরিয়ে আনে। বাবলু বলে, সে আমাকে মারার চেষ্টা করেছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। এরপর তারা পাইলটের লাশটা লুকিয়ে ফেলে, কারণ যদি কেউ এটা জেনে যায় তাহলে পুলিশ সাথে সাথেই ব্যাংকে হামলা করে বসবে। এরপর ক্যালভিন ফোন করে বন্দীদের জন্য খাবার চায়। ক্যাপ্টেন বদলে 4 জন বন্দীকে ছেড়ে দেওয়ার কথা বলে, আর সেই 4 জনের মধ্যে ক্রিস্টিনাও থাকতে হবে। জিজ্ঞেস করলে সে বলে, ক্রিস্টিনা ব্যাংকের একজন ভালো কর্মচারী, তাই ব্যাংক তার জীবনের ঝুঁকি নিতে পারবে না। এরপর ক্যালভিন গর্ভবতী মহিলাকে এবং ক্রিস্টিনাকে বাইরে যেতে বলে, কিন্তু ক্রিস্টিনা বলে, আমার বদলে তুমি আমার সহকর্মীকে নিয়ে যাও। যখন তারা বাইরে গিয়ে খাবার নিতে যায় তখন জন জিজ্ঞেস করে, ক্রিস্টিনা কোথায়? ক্যালভিন বলে, সে আমাদের সঙ্গে বেশ ভালোই আছে, সে আমাদের ছেড়ে যেতে চায় না। কিছুক্ষণ পরে ব্যাংকের এক কর্মচারী টয়লেটে গিয়ে ফিরে আসে। হঠাৎ সে নিজের ডেস্ক থেকে একটি বন্দুক বের করে বাবলু হাটেলার দিকে তাক করে। সে সবাইকে বন্দুক নিচে রাখতে বলে। এরপর হঠাৎ করেই চারদিকে অন্ধান্ধুন গুলি চালাতে শুরু করে। একটি গুলি টেরার হাত ছুঁয়ে বেরিয়ে যায়। ঠিক তখনই তার গুলিও শেষ হয়ে যায়। এরপর ক্যালভিন তাকে ধরে নিচে বসিয়ে দেয়। ক্যালভিন বলে, আমি তো আগেই বলেছিলাম, শান্ত থাকলে কারো কিছু হবে না। মনে হচ্ছে তোমরা নিজেরাই মরার নতুন নতুন রাস্তা খুঁজছ। কিছুক্ষণ পর ক্যালভিন একজন পাদ্রীকে একটি দেশলাই দেয়। তারপর তারা বাইরে গিয়ে আরেকটি টাকা ভর্তি ট্রলিতে আগুন লাগিয়ে দেয়। ক্যাপ্টেন আবার সেখানে আসে এবং বলে, এই নাটকের কি দরকার? ক্যালভিনের সঙ্গে থাকা পাদ্রী বলে, যা তারা চাচ্ছে সেটা তারা কেন পাচ্ছে না। এরপর ক্যালভিন ভেতরে গিয়ে দরজা বন্ধ করলে ক্যাপ্টেন জনের সহকর্মী দৌড়ে এসে জানায় ম্যান্ডেলাকে মুক্তি দেওয়ার আদেশ এসেছে। জন বলে, এখানে প্রধানমন্ত্রী নিজেই স্বাক্ষর করেছেন। এরপর সে সেই চিঠি ক্যালভিনকে তুলে দেয়। ক্যালভিন বলে, আমাকে চিঠি নয়, ম্যান্ডেলা চাই। ক্যাপ্টেন বলে, প্রথমে আমাকে ব্যাংকের ভেতরে গিয়ে সবকিছু দেখতে হবে। সবকিছু ঠিক থাকলে আমরা ম্যান্ডেলাকেও ছেড়ে দেব। এরপর তারা ক্যাপ্টেনকে পরীক্ষা করে ভেতরে নিয়ে যায়। ক্যাপ্টেন ভেতরে এসে সবকিছু চেক করে এবং বলে, সব ঠিক আছে, কিন্তু পাইলট দেখা যাচ্ছে না। তখন টেরা বলে, পা টেবিলের ওপর রাখো, কারণ সে তার পায়ের মধ্যে একটি বন্দুক লুকিয়ে এনেছিল। টেরা বলে, এই লোকদের ওপর বিশ্বাস করা যায় না। তখন জন বলে, ক্যালভিন, কাউকে গুলি দেখানোর দরকার নেই, এই চিঠি আসল। ক্যালভিনের নির্দেশে সবাই তাদের অস্ত্র নিচে নামিয়ে দেয়। এরপর টেরা জিজ্ঞেস করে, ক্যাপ্টেন জন, কি এটা সত্যিই আপনার নাম? সে বলে, হ্যাঁ, কিন্তু কেন? ক্যালভিন প্রশ্ন করে, তুমি কিভাবে এটা জানলে? আমি তোমাদের মধ্যে কাউকেই নামটি বলিনি। এরপর টেরা বাবলু হাটেলার ওপর বন্দুক তাক করে বলে, যখন এতক্ষণ কেউ তার নাম জানত না তখন সে কিভাবে এটা জানতে পেরেছে? ক্যালভিন জিজ্ঞেস করে, এটা কি সত্যি বলছে? বাবলু বলে, আমাকে ক্ষমা করো। ঠিক তখন টেরা তার কপালে একটি ব্রাসের গুলি চালায়। ব্রিগেডিয়ার বলে, যত দ্রুত সম্ভব কাজ শেষ করো, না হলে আমি নিজেই শেষ করে দেব। এদিকে ক্যালভিন টয়লেটে গিয়ে বাবলু হাটেলাকে স্মরণ করে কান্না করতে শুরু করে, কারণ সে তার শৈশবের বন্ধু ছিল। ঠিক তখন ক্রিস্টিনা তাকে কাঁদতে দেখে আসে। সে বলে, আমি ন্যায়মন্ত্রীর মেয়ে। আমার পিতার কারণে একবার একটি কালো মানুষের জীবন নেওয়া হয়েছে, তাও শুধু কারণ সে কালো ছিল। ক্যালভিন ক্রিস্টিনাকে ভেতরে নিয়ে যায়। সবাই তার সাহায্য করতে থাকে, কিন্তু ক্রিস্টিনা মারা যায়। এরপর ক্যাপ্টেন সেই স্নাইপারকে ডাকে যে গুলি চালিয়েছিল। স্নাইপার বলে, আমি বিপদ মনে করেছি। তখন ক্যাপ্টেন বলে, মন্ত্রীর মেয়েকে হত্যার জন্যে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। ঠিক তখন ব্রিগেডিয়ার এসে তাকে নিয়ে যায় এবং বলে, এটা জাতীয় নিরাপত্তার একটি বিষয়।
এরপর সে স্নাইপারকে বলে, এই লোকদের চিন্তা করো না, যাও তোমার আসন ঠিক করো। কিছুক্ষণ পর ক্যাপ্টেন ক্যালভিনকে ফোন করে বলে, ব্রিগেডিয়ার তার দল পাঠাচ্ছে, যা আমার নিয়ন্ত্রণের বাইরে। বাইরে ব্রিগেডিয়ার ক্যাপ্টেনকে বলে, তুমি বাড়ি যাও এবং তোমার স্ত্রীর সঙ্গে সময় কাটাও, এটা আমার আদেশ। এরপর ব্রিগেডিয়ার তার দলকে ব্যাংকে ঢোকার নির্দেশ দেয়। দলটি ব্যাংকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এখান থেকে কি ঘটেছিল সেটা আমি আপনাদের আলাদা করে বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। বন্ধুরা, ঠিক যেমন ১৯৮০ সালে সেখানে বর্ণবৈষম্য হতো, আজও বর্ণবৈষম্য একইভাবে চলছে। এই মানুষরা কালো হিসাবে জন্ম নেয়, তাদের কোনো দোষ নেই। কালো হওয়ার কারণে তাদের অনেক সুবিধা থেকে বঞ্চিত করা হয়। অনেক কালো মানুষ দারিদ্র্যেই জন্ম নেয় এবং দারিদ্র্যেই মারা যায়। এটা নয় যে সরকার তাদের দিকে খেয়াল রাখে না, সরকার তাদের দিকে তখনই খেয়াল দেয় যখন কোনো নির্বাচন নিকটে আসে। তাই বন্ধুরা, আপনারা এই বিষয়ে কি মনে করেন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, এই ভিডিওটি একটি সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করা। বন্ধুরা, যদি সিনেমাটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, বাই বাই।